সরকারি চাকরির সম্মান নাকি প্রাইভেট সেক্টরের চ্যালেঞ্জ আর গ্রোথ? বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের জন্য এটা একটা ক্লাসিক প্রশ্ন, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খোলাসা করব। চলুন বাংলাদেশের প্রাইভেট ইন্ডাস্ট্রির গভীরে ডুব দেওয়া যাক আর দেখি অটোমোবাইল থেকে শুরু করে দেশের ভারী শিল্প পর্যন্ত ইঞ্জিনিয়ারদের জন্য কোথায় কী ধরনের সুযোগ অপেক্ষা করছে। দেখুন, একদিকে যেমন আছে সরকারি চাকরির সেই চিরাচরিত সম্মান আর নিরাপত্তা, অন্যদিকে প্রাইভেট সেক্টরে কিন্তু সুযোগটা অন্যরকম। এখানে আছে দ্রুত শেখার সুযোগ, একদম লেটেস্ট টেকনোলজির সাথে কাজ করার অভিজ্ঞতা, আর নিজের স্কিলকে প্রতিনিয়ত ঝালাই করে নেয়ার এক বিশাল ক্ষেত্র। বিশেষ করে মেকানিক্যাল, ট্রিপল-ই বা আইপিই ইঞ্জিনিয়ারদের জন্য কাজের দুনিয়াটা এখন আগের চেয়ে অনেক অনেক বেশি বিস্তৃত। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? এই যে এত বড় একটা প্রাইভেট সেক্টর, এর ভেতরে আসল সুযোগগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে? কোন ইন্ডাস্ট্রিতে পা রাখলে কেরিয়ারের শুরুটা সবচেয়ে মজবুত হবে? চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, চলুন শুরু করা যাক অটোমোবাইল সেক্টর দিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই গাড়ির ওয়ার্কশপ, এই ধারণাটা কিন্তু এখন একদমই পুরনো হয়ে গেছে। বাংলাদেশ এই শিল্পে এমন একটা নতুন যুগে ঢুকেছে যা সাধারণ ওয়ার্কশপের গণ্ডি পেরিয়ে অনেক অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলতে মূলত গাড়ি ঠিকঠাক করা বা মেরামত করা বোঝাতো। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন শুধু মেরামতের গণ্ডিতে নেই, দেশেই এখন গাড়ির অ্যাসেম্বলিং আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যা কিনা অত্যন্ত আধুনিক আর প্রযুক্তি নির্ভর একটা ব্যাপার। আর এই তথ্যটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অটোমোবাইল সেক্টর। ভাবা যায়, দেশের বাজারের একটা বিরাট অংশই এখন স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা গাড়ির দখলে, যা এক কথায় অসাধারণ একটা অর্জন। এখন প্রশ্ন হল, কারা আছে এই বিপ্লবের পেছনে? দেখুন, পিএইচপি গ্রুপ কাজ করছে মালয়েশিয়ার প্রোটনের সাথে, এসিআই মোটরস কাজ করছে চীনের ফোটনের সাথে, আর রানার ভারতের আইশারের সাথে হাত মিলিয়েছে। শুধু গাড়িই নয়, মোটরসাইকেলের দুনিয়াতেও কিন্তু হিরো, ইয়ামাহা, হন্ডার মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলো এখন দেশেই তৈরি হচ্ছে। মানে এটা সত্যিই এক বিশাল শিল্পযজ্ঞ। তাহলে এখানে একজন ইঞ্জিনিয়ারের কাজটা ঠিক কি? শুধু নাট বল্টু টাইট করা? না, একদমই না। তাদের কাজ শুরু হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিয়ে, মানে সারা দুনিয়া থেকে গাড়ির হাজার হাজার পার্টস সোর্স করা। এরপর প্রোডাকশন লাইনে ওয়েল্ডিং, পেইন্টিং আর ফাইনাল অ্যাসেম্বলির মতো জটিল প্রক্রিয়াগুলো দেখাশোনা করা। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কোয়ালিটি কন্ট্রোল, আর সবশেষে বিক্রয়োত্তর সেবা আর পুরো প্লান্টের রক্ষণাবেক্ষণ। মানে এটা একটা টোটাল প্যাকেজ। আর কোয়ালিটি কন্ট্রোল যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই একটা সংখ্যায় যথেষ্ট। একটা প্রোটন গাড়িতে প্রায় ৮,৩৩২টা পার্টস থাকে। চিন্তা করা যায়, এর মধ্যে প্রায় ৮০০র বেশি জটিল অংশ, যেমন ধরুন ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, এই সব কিছুই দেশে অত্যন্ত সূক্ষ্মতার সাথে অ্যাসেম্বল করা হয়। সুতরাং এই ইন্ডাস্ট্রিতে প্রিসিশন বা সূক্ষ্মতাই হলো শেষ কথা। অটোমোবাইল সেক্টর তো গেল, এবার চলুন দেশের কিছু কোর ইন্ডাস্ট্রির দিকে তাকানো যাক। আমরা এখন কথা বলবো ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট এবং স্টিল সেক্টর নিয়ে, যেগুলো আক্ষরিক অর্থেই আমাদের জাতীয় উন্নয়নের মেরুদণ্ড তৈরি করছে। ফার্মা সেক্টর নিয়ে একটা কথা প্রায়ই শোনা যায়, আর তা হলো ইঞ্জিনিয়াররাই একটা ফার্মা প্ল্যান্টের আসল চালিকা শক্তি বা মেরুদণ্ড। অনেকেই হয়তো ভাবেন এখানে শুধু ফার্মাসিস্ট বা কেমিস্টদেরই কাজ, কিন্তু এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক না। কারণটা কি? কারণ ঔষধ তৈরির জন্য যে জীবাণুমুক্ত আর তাপমাত্রা নিয়ন্ত্রিত নিখুঁত পরিবেশটা দরকার, সেটা নিশ্চিত করে বিশাল সব এইচভিএসি সিস্টেম। আর এই সিস্টেম চালান ইঞ্জিনিয়াররা। শুধু তাই না, ওয়াটার ফ্রি ইনজেকশন প্লান্ট থেকে শুরু করে অটোমেটেড রোবোটিক্স প্যাকেজিং মেশিন পর্যন্ত সব কিছুই তাদের দায়িত্বে। বলা যায় এটা একটা অত্যন্ত হাইটেক আর পরিচ্ছন্ন কাজের পরিবেশ। এবার আসি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ইন্ডাস্ট্রি। এর মানে কি? এর মানে হলো এখানকার মেশিন একবার চালু হলে ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন, মানে অলওয়েজ চলতেই থাকে, থামার কোনো সুযোগ নেই। তাই ইঞ্জিনিয়ারদের জন্য এখানকার মূল চ্যালেঞ্জটাই হলো জিরো ডাউন টাইম নিশ্চিত করা, মানে উৎপাদন যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। আর যারা সত্যিকারের রাফ অ্যান্ড টাফ পরিবেশে বড় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে স্টিল ইন্ডাস্ট্রি।
এই ক্ষেত্রটাকে অনেকেই বলেন এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং, কারণ এখানকার পরিবেশ আর কাজের ধরন দুটোই বেশ কঠিন আর ডিম্যান্ডিং। আর এই এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং শব্দটা কেন বলা হয় তার একটা ছোট্ট ঝলক দেখুন এই সংখ্যাটাতে। একটা স্টিল প্ল্যান্টের মেল্টিং শপে ইলেকট্রিক আর্ক ফার্নেসের ভেতরের তাপমাত্রা থাকে 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে পাওয়ার আর কুলিং সিস্টেম সচল রাখাটাই ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এছাড়া গলিত লোহা থেকে রড তৈরির যে অটোমেটেড রোলিং মিল, ভারী হাইড্রোলিক সিস্টেম আর বিশাল সব মেকানিক্যাল গিয়ারবক্স, এই সবগুলোই কিন্তু স্টিল সেক্টরে কাজ করার এক একটা রোমাঞ্চকর ক্ষেত্র। এখানে শেখার আর প্রয়োগ করার সুযোগ প্রচুর। আমাদের আলোচনার তালিকায় শেষ সেক্টরটি হল তেল, গ্যাস ও পাওয়ার। একটা সময় ছিল যখন পাওয়ার সেক্টর মানেই সরকারি প্রতিষ্ঠান বোঝাতো, কিন্তু সেই ছবিটা এখন অনেকটাই বদলে গেছে। প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো এখন ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল কর্মক্ষেত্র তৈরি করেছে। সামিট, ইউনাইটেড বা বসুন্ধরার মতো বড় বড় গ্রুপগুলো এখন দেশের জ্বালানি খাতের নেতৃত্ব দিচ্ছে। তাদের বিশাল বিশাল পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাস টারবাইনের অপারেশন ও মেইনটেনেন্স থেকে শুরু করে এলপিজি প্ল্যান্টের প্রসেস ইঞ্জিনিয়ারিং আর সেফটি ম্যানেজমেন্ট পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা রয়েছে। তো এতগুলো সেক্টর নিয়ে আলোচনার পর এখন মূল কথায় আসা যাক। এই যে এত বিশাল সুযোগ, এর সদ্ব্যবহার করার জন্য আসলে কি প্রয়োজন? ব্যাপারটা শুধু টেকনিক্যাল জ্ঞানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও বেশি কিছু। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, দেশের প্রাইভেট সেক্টরে যখন এত কাজের সুযোগ, তাহলে আসল অভাবটা ঠিক কিসের? কেন সবাই নিজের পছন্দের জায়গাটা সহজে খুঁজে পাচ্ছে না? উত্তরটা খুব সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল অভাবটা সুযোগের নয়, অভাব হল সঠিক স্কিল সেটস আর সঠিক মানসিকতার। ইন্ডাস্ট্রিগুলো এখন এমন ইঞ্জিনিয়ার খুঁজছে যারা শুধু বইয়ের বিদ্যায় পারদর্শী নন, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানেও সক্ষম। সুতরাং আজকের আলোচনার মূল বার্তাটি হল, নিজেকে শুধু একজন মেশিন অপারেটর হিসেবে তৈরি না করে পুরো সিস্টেমের একজন প্রবলেম সলভার বা সমাধানদাতা হিসেবে গড়ে তুলতে হবে। টেকনিক্যাল জ্ঞানের সাথে প্রফেশনালিজম, শেখার আগ্রহ আর যে কোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা, এগুলোই যে কোনো সেক্টরে সাফল্যের মূল চাবিকাঠি।